আমাদের মোটামুটি সেগমেন্ট, লবিউল এগুলো নিয়ে বেসিকটা ক্লিয়ার আছে যে আমাদের শ্বসন ব্রঙ্কিউল, প্রান্তীয় ব্রঙ্কিউল, ব্রঙ্কিউল থেকে আসে। আর ব্রঙ্কিউলটা কোন জায়গায়? ব্রঙ্কিউল হচ্ছে একদম লাস্ট পার্ট, ফুসফুস একদম খণ্ড 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 হইলে লাস্ট যে খণ্ডগুলো হয় তাগুলো আমরা ব্রঙ্কিউল বলি। তো এখন আমরা এই ব্রঙ্কিউলের ভাগগুলো দেখবো, ঠিক আছে? মানে একটা ব্রঙ্কিউল কি কি ভাগে ভাগ হইতে পারে এটা বুঝতে হবে, ঠিক আছে? কারণ পরীক্ষায় শ্বসন বৃক্ষ থেকে বেশ ভালো পরিমাণে এমসিকিউ ছবি তুলে দিয়ে দিবে গাছের মতো, দেখা মনে হবে উল্টানো গাছ, ঠিক আছে? ওইটাকে বলা হয় শ্বসন বৃক্ষ, দেখলেই বুঝতে পারবা। তো এই শ্বসন বৃক্ষ থেকে বেশ ভালো পরিমাণে এমসিকিউ হয়। তো আমাদের প্রত্যেকটা পয়েন্ট আইডেন্টিফাই করতে হবে, শ্বসন বৃক্ষের কোন অংশটা কি আইডেন্টিফাই করতে হবে। তো আমরা এখন যেটা আঁকতেছি এটা হচ্ছে ব্রঙ্কিউলের অংশ। এটা কিন্তু আমাদের ব্রঙ্কাসোনা, মানে প্রাইমারি ব্রঙ্কাসোনা, সেকেন্ডারি ব্রঙ্কাসোনা, টার্সিয়ারি ব্রঙ্কাসোনা, এটা হচ্ছে ব্রঙ্কিউল। ওই যে অসংখ্য যেটা থাকে ব্রঙ্কিউল, তরুণাস্থিবিহীন, ঠিক আছে? এই ব্রঙ্কিউলগুলো আমাদের কিছু প্রান্তে ভাগ হয়, যার নাম হবে নর্মালি প্রান্তীয় ব্রঙ্কিউল, জানা কথা। তাহলে এটা হচ্ছে আমাদের ব্রঙ্কিউল, এটা হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিউল, প্রান্তীয় ব্রঙ্কিউল, ঠিক আছে? এই প্রান্তীয় ব্রঙ্কিউল আরও ভাগ হয় শাখা প্রশাখায়। দেখো গাছের ডালপালার মতো অলরেডি লাগতেছে কিন্তু, ঠিক না? তো এইখান থেকে কিছু এরকম অংশ থাকে, গোলাকার অংশ থাকে, এরকম গোলাকার অংশ থাকে, এইগুলো হচ্ছে আমাদের শ্বসন ব্রঙ্কিউল, ঠিক আছে? এগুলো কি? শ্বসন ব্রঙ্কিউল। আচ্ছা, আমাদের এই যে প্রান্তীয় ব্রঙ্কিউল যে শাখা প্রশাখা, এইটার নাম হচ্ছে অ্যালভিওলার নালী। কেন এরকম নাম হলো আমি বলবো, সমস্যা নাই, আগে শুধু দেখো অ্যালভিওলার নালী। এরপরে এইটা সামনে যায় থলির আকার ধারণ করে। কি আকার ধারণ করে? থলি বা বৃহৎ একটা অংশ, এর নাম হচ্ছে অ্যাট্রিয়াম। কেন অ্যাট্রিয়াম তাও বলবো, টেনশনে কিছু নেই। এই অ্যাট্রিয়াম এখন থলির মতো হয়, এরকম ফোলা ফোলা হয়, এর নাম হচ্ছে আমাদের অ্যালভিওলার থলি, অ্যালভিওলার থলি। ওকে, এই অ্যালভিওলার থলির এই প্রাচীরটাকে আমরা বলি হচ্ছে অ্যালভিওলাস, অ্যালভিওলাস। আর থলিটা কি? অ্যালভিওলার থলি। আচ্ছা, তো আমরা কেন এরকম নাম হলো আমরা দেখবো আস্তে আস্তে, টেনশন নাই। কথাটা খেয়াল করো, এটা কিন্তু উল্টাইলে গাছের মতো লাগে, মনে বই পরে গাছের লতা পাতা, নিচে কি ডালপালা, এরকম। এই জন্য নাম হচ্ছে শ্বসন বৃক্ষ, ঠিক আছে? তো কেন এটা এরকম নাম হলো আমরা দেখি। এই যে সবার লাস্টে যেটা, এটা হচ্ছে অ্যালভিওলাস। এই অ্যালভিওলাসে কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেনের বিনিময় সম্পন্ন হয়। আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, অক্সিজেন গ্রহণ করি, সেটা বিনিময় কোথায় সম্পন্ন হয়? অ্যালভিওলাসে। তো এই অ্যালভিওলাসে যেই নালীটা প্রবেশ করে তার নাম হবে অ্যালভিওলার নালী, রাইট? আর অ্যালভিওলাসের যে থলিটা তার নাম কি হবে? অ্যালভিওলার থলি। আচ্ছা, এখন আমাদের হৃৎপিণ্ডের গঠনটা কেমন? এরকম চারটা প্রকোষ্ঠ থাকে, উপরের দুইটা হচ্ছে অ্যাট্রিয়াম আর নিচের দুইটা হচ্ছে ভেন্ট্রিকল। কথা ঠিক কিনা? উপরের দুইটা অ্যাট্রিয়াম, নিচের দুইটা কি? ভেন্ট্রিকল। যেখানে আমাদের রক্তনালীগুলো আইসা উন্মুক্ত হচ্ছে তার নামই হচ্ছে অ্যাট্রিয়াম। খেয়াল করে কিন্তু বিষয়টা, যেখানে রক্তনালীগুলো উন্মুক্ত হচ্ছে সেটা হচ্ছে অ্যাট্রিয়াম। তাহলে অ্যাট্রিয়াম কি? যেখানে আমাদের রক্তনালী উন্মুক্ত, যেখানে কোনো কিছু উন্মুক্ত হয়, এই দেখো অ্যাট্রিয়াম। তাহলে এখানে কে উন্মুক্ত হবে? কোন নালী উন্মুক্ত হবে? অ্যালভিওলার নালী উন্মুক্ত হবে। অ্যালভিওলার নালী উন্মুক্ত হয়ে যে ফুলা ফুলা অংশ তৈরি করে তার নাম কি? অ্যাট্রিয়াম। এই অ্যাট্রিয়ামের পরের অংশ হচ্ছে অ্যালভিওলার থলি, এরপর হচ্ছে অ্যালভিওলাস। আমরা যদি সিরিয়ালটা খেয়াল করি, সবার প্রথমে ছিল হচ্ছে ট্রাকিয়া। কল্পনা করার চেষ্টা করো, ট্রাকিয়া আমাদের দুইটা ভাগে ভাগ হয়েছে। এটা হচ্ছে ব্রঙ্কাস, এই ব্রঙ্কাসটাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস। এরপরে আমরা পড়লাম সেকেন্ডারি ব্রঙ্কাস বা লোবার ব্রঙ্কাস।
এরপরে আমরা পড়লাম টারশারি ব্রঙ্কাস বা সেগমেন্টাল ব্রঙ্কাস, ঠিক কিনা? এরপরে হচ্ছে আমাদের ব্রঙ্কিউল। ব্রঙ্কিউল ব্রঙ্কিউল পরে দুইটা ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে আমাদের প্রান্তীয় ব্রঙ্কিউল। এই প্রান্তীয় ব্রঙ্কিউল কিছুটা সামনে আগানোর পরে হয়ে যাচ্ছে অ্যালভিওলার নালী। অ্যালভিওলার নালী, আর এই অ্যালভিওলার নালী যেখানে উন্মুক্ত হচ্ছে তার নাম হচ্ছে, উন্মুক্ত হইলেই অ্যাট্রিয়াম। উন্মুক্ত হওয়া মানে হচ্ছে অ্যাট্রিয়াম। আর এই অ্যাট্রিয়ামটা সামনে গিয়ে যে কোনো মুক্ত হচ্ছে সেটা কি? অ্যালভিওলার থলি। আর অ্যালভিওলার থলি কি ধারণ করে? অ্যালভিওলাস ধারণ করে, ঠিক আছে? এই পর্যন্ত আশা করি বেসিকটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তো আমাদের এখন এই ফুসফুসের কাজটা করতে হবে। ফুসফুসের কাজ, ফুসফুসের কাজ, ফুসফুস কি কাজ করে? তো সবচেয়ে কমন কাজ হচ্ছে আমাদের যেই ফুসফুস হচ্ছে প্রধান শ্বসন অঙ্গ, রাইট? তাহলে এখানেই কি আমাদের অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হয়। অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বিনিময় হয়। তো কথা হচ্ছে এই বিনিময়টা কোন জায়গা দিয়ে হয়? একদম সবচেয়ে ছোট যেটা, সবচেয়ে ছোট কোনটা? সবার লাস্টের পার্ট, অ্যালভিওলাস, সবচেয়ে পাতলা। এটা হচ্ছে আমাদের সবচেয়ে পাতলা। তুমি খেয়াল করো, যদি পাতলা না হইতো এখান দিয়ে কিন্তু গ্যাসের আদান প্রদান সম্ভব হইতো না। যদি মোটা হইতো, পুরু হইতো, তাহলে কিন্তু গ্যাসের আদান প্রদান সম্ভব হইতো না। পাতলা দেখে কি গ্যাসের আদান প্রদানটা সম্ভব হয়, ঠিক না? তাহলে এই যে বিনিময় কোনটা দিয়ে? সবচেয়ে পাতলা অংশ দিয়ে, অ্যালভিওলাস দিয়া। কতটুকু পাতলা আমরা একটু করে পড়বো, বই আছে, অ্যালভিওলাস দিয়ে, রাইট? আচ্ছা, এখন আমাদের যে কার্বন ডাইঅক্সাইড, এটা কিন্তু বর্জ্য, ঠিক কিনা? দেহের একটা বর্জ্য। আমাদের অক্সিজেনটা কি হয়? জারিত হওয়ার পরে কার্বন ডাইঅক্সাইড পরিণত হয়। তাহলে এই যে বর্জ্যটা নিষ্কাশন হচ্ছে কার মাধ্যমে? ফুসফুসের মাধ্যমে। তাহলে আমাদের যে কি বলে, বর্জ্য পদার্থ নিষ্কাশনের প্রধান অঙ্গ হচ্ছে বৃক্ক, ঠিক আছে? বৃক্ক 80% আমাদের বর্জ্য নিষ্কান্ত হয় ওই বৃক্কের মাধ্যমে। এছাড়াও আমাদের কিন্তু আনুষঙ্গিক কিছু এরকম কি বলে নিষ্কাশন অঙ্গ আছে, যেমন হচ্ছে এই যে ফুসফুস, ত্বক, তারপর হচ্ছে আমাদের নাক। নাক দিয়ে আমরা মাঝে মাঝে নাক দিয়ে আমরা হাঁচি দিলে শ্লেষা বের হয় এরকম। তারপরে মুখ, থুতু ফালাইলে এরকম আমাদের আনুষঙ্গিক কিন্তু কিছু কি আছে, এই নিষ্কাশন অঙ্গ আছে, ঠিক আছে? তো এটা আমাদের 6ষ্ঠ অধ্যায়ের পড়া। আমি তোমাদের বই থেকে যদি দেখাই একবার লাইনটা, মানে একদম কারেক্ট লাইনটা যদি লিখে দিই একবারে, তাহলে ভালো হবে। আমাদের বৃক্ক হচ্ছে প্রধান রেচন অঙ্গ, ঠিক আছে? বৃক্ক হচ্ছে প্রধান রেচন অঙ্গ। এর মাধ্যমে 80% আমাদের বর্জ্য নিষ্কান্ত হয়। বাকি 20% আমাদের অন্যান্য অঙ্গের মাধ্যমে নিষ্কান্ত হয়। এর নাম হচ্ছে সহকারী রেচন অঙ্গ। এটা কিন্তু এই অধ্যায়ের পড়া না, 6ষ্ঠ অধ্যায়ের পড়া। কিন্তু যেহেতু আমরা এখানে ফুসফুসের কাজ করতেছি এবং ফুসফুসের কাজের মধ্যে একটা লেখা আসছে যে কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে বর্জ্য দেহ থেকে অপসারণ হয়, তখন আমাদের এটার সাথে একটা পড়া আসবে। কোন পড়া? যে বর্জ্য আসলে কার কার মাধ্যমে অপসারিত হইতে পারে। এটা হচ্ছে আমাদের রেচন অঙ্গের মাধ্যমে বর্জ্যটা অপসারিত হয়। 6ষ্ঠ অধ্যায়ের পড়া এটা। রেচন অঙ্গ 2 ধরনের, একটা হচ্ছে প্রধান রেচন অঙ্গ, আর একটা হচ্ছে আমাদের সহকারী রেচন অঙ্গ, ঠিক আছে? সহকারী রেচন অঙ্গ। প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক, এর মাধ্যমে 80% নিষ্কান্ত হয়। আর সহকারী রেচন অঙ্গ হচ্ছে ত্বক। মনে আছে আমরা যে যকৃতের মধ্যে পড়ছিলাম যে টক্সিসিটি বা টক্সিক বা বিষ অপসারণ হয়, যকৃতও কিন্তু একটা সহকারী রেচন অঙ্গ। এরপর হচ্ছে ফুসফুস, তারপরে আমাদের বৃহযন্ত্র, মল নিষ্কান্ত হয়, তারপর হচ্ছে পুষ্টিক নালী। এগুলো হচ্ছে আমাদের কি সহকারী রেচন অঙ্গ। এর মধ্যে কত নিষ্কান্ত হয়? 20%, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো পড়াটা। এক্সট্রা পড়াই দিলাম আর। ওকে, এখন দেখো আমাদের শ্বাস প্রশ্বাস কন্টিনিউয়াস থাকার কারণে কিন্তু আমাদের বডির টেম্পারেচারটা ঠিক থাকতেছে। আমি বলতে পারি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতেছে, তাই না? এরপর হচ্ছে আমাদের ফুসফুসে কিছু কার্বোহাইড্রেট সংশ্লেষ হইতে পারে। ফুসফুস যেহেতু কোষ আছে, কার্বো সংশ্লেষ হতে পারে, এগুলো কমন পড়া। ইমিউনোগ্লোবুলিন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। ইমিউনোগ্লোবুলিন আগে আলোচনা করছি তোমাদের, ওই যে আইজি, মনে আছে কিনা তোমাদের? একটু দেখো তো,
আইজিজি, আইজিএম, আইজিএ, তারপর হচ্ছে আইজিডি, আইজিই। এই 5 ধরনের ইমিউনোগ্লোবুলিন। আইজি মানে কি? ইমিউনোগ্লোবুলিন। জিতে হচ্ছে গামা, এমতে হচ্ছে মিউ, এতে হচ্ছে আলফা, ডিতে হচ্ছে ডেল্টা, ইতে হচ্ছে অ্যাপসাইলন। এই সবগুলোই হচ্ছে অ্যান্টিবডির নাম। কিসের নাম? অ্যান্টিবডি। অ্যান্টিবডি মানে হচ্ছে যা আমাদের শরীরে প্রতিরক্ষায় ভূমিকা রাখে। প্রতিরক্ষা। তাহলে এগুলো আসলে ইমিউনোগ্লোবুলিন। ইমিউনোগ্লোবুলিন মানে কি? অ্যান্টিবডি তৈরি করে, প্রতিরক্ষা ভূমিকা রাখে। এর মধ্যে এই যে গামা গ্লোবুলিন, খেয়াল আছে কিনা? গামা গ্লোবুলিন যকৃতে তৈরি হয় না। ভুল করছিলা তোমরা পরীক্ষা। গামা গ্লোবুলিন যকৃতে তৈরি হয় না। তৃতীয় অধ্যায় আমাদের পড়া, ঠিক কিনা? এই টাইপের ইমিউনোগ্লোবুলিন ফুসফুস খনন করতে পারে। ঠিক আছে? এই টাইপের ইমিউনোগ্লোবুলিনগুলো ফুসফুস কি করে? খনন করে। ঠিক আছে? এটাই গেল আমার। এখন আমাদের এই যে ফুসফুসের যেই টিস্যু আছে, এই ফুসফুসের টিস্যু থেকে আরও কিছু জিনিস ক্ষরণ হয় এবং ধীরে থেকে অপসারণ হয়। এটা আমরা পরে ডিটেলসে দেখবো, এখন শুধু নামগুলো দেখে রাখবো। ঠিক আছে? ফুসফুসের যে টিস্যু, এইটা সেরাটোনিন, সেরাটোনিন মানে কি আমরা পরে দেখব। সেরাটোনিন আর হচ্ছে হিস্টামিন, হিস্টামিন মানে কি আমরা পরে দেখব। এখন বললে কিছু বুঝবা না। হিস্টামিন 4র্থ অধ্যায় পড়া। ঠিক আছে? এই সেরাটোনিন আর হিস্টামিন এদেরকে সংরক্ষণ করে, মানে কালেক্ট করে, আবার বিমুক্ত করে, মানে বের করে দেয়। সংরক্ষণ করতে পারে, আবার কি শরীর থেকে বের করে দিতে পারে। এই দুইটা মানে কি পরে বুঝবা। শুধু নামগুলো এখন মাথার মধ্যে ঢুকাও, কানের মধ্যে শুধু নামগুলো ঢুকাও। এগুলা কি 4র্থ অধ্যায় আছে, আমি পরে পড়াবো এগুলো। এরপর হচ্ছে আমাদের ব্রাডিকিনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন। অন্তত একটা আইডিয়া আশা করি হইতেছে যে এগুলো হচ্ছে আমাদের প্রোটিন টাইপের। সেরাটোনিন লাস্টিন আছে, হিস্টামিন লাস্টিন আছে, প্রোটিন টাইপের, তাই না? তো দেখো, ব্রাডিকিনিন, তারপরে হচ্ছে আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাগ্ল্যান্ডিন। এই যে এই দুইটাও সেম, সংশ্লেষ করে মানে তৈরি করে ও দেহ থেকে অপসারণ করে। সংশ্লেষ করে, আগের যে সংরক্ষণের সংশ্লেষ, আর যদি দেহ থেকে অপসারণ করে। এগুলা কি পরে বোঝাবো, জাস্ট নামগুলো দেখে রাখো, জাস্ট নেম। আপাতত এগুলোর বেসিক আছে, পরে দেখাবো। জাস্ট নেম, ওকে? এখন আমরা এই ফুসফুসের যে কার্যকরী গঠন বা কার্যকরী একক অ্যালভিওলাস সম্পর্কে আলোচনা করব। তো বই একটা প্যাচ লাগা রাখছে যে ফুসফুসের কার্যকরী একক আসলে কোনটা। দুই জায়গায় দুই কথা লেখে, ফুসফুসের কার্যকরী একক। আমি যদি বলি ফুসফুসের, দেখো আমাদের কি লোবিউল বড় নাকি অ্যালভিওলাস বড়? লোবিউল বড় না অ্যালভিওলাস বড়? অবশ্যই লোবিউলটা বড়। অ্যালভিওলাস আরও যখন খণ্ড খণ্ড হয় তখন অ্যালভিওলাস তৈরি হয়। যদি কখনো প্রশ্ন আসে ফুসফুসের বৃহত্তম কার্যকরী একক কোনটা আর ক্ষুদ্রতম কার্যকরী একক কোনটা, এই টাইপের প্রশ্ন যদি আসে, তাহলে বৃহত্তমটা হচ্ছে লোবিউল, ক্ষুদ্রতম হচ্ছে অ্যালভিওলাস। বৃহত্তম হচ্ছে লোবিউল, ক্ষুদ্রতম হচ্ছে অ্যালভিওলাস। এখন মনে করো বৃহত্তম ক্ষুদ্রতম কোনোটাই বলে নাই, শুধু জিজ্ঞেস করছে কার্যকরী একক কোনটা। তখন তুমি কি করবা? তখন অপশনে যেটা পাবা সেটাই আনসার। অপশনে যেটা পাবা সেটাই আনসার। পরের কোয়েশ্চেন, অপশনে দুইটাই থাকলে, অপশনে দুইটাই থাকলে অ্যালভিওলাস দাগাবা। কি দাগাবা? অ্যালভিওলাস। ঠিক আছে? আশা করি এটি নিয়ে প্রশ্ন আসবে। তো এখন আমরা দেখব হচ্ছে এই অ্যালভিওলাসের গঠন। অ্যালভিওলাস কেমন? আঙ্গুরের থোকার মতো। এটাকে দেখলাম না আমরা, আমি চিত্র আঁকলাম, দেখছো কিনা? এই যে এগুলা আঙ্গুরের থোকার মতো লাগতেছে না? আঙ্গুর যেমন জুড়ে থাকে গাছের মধ্যে, এটা হচ্ছে আঙ্গুরের থোকার মতো ছোট বায়ুথলি, যার মাধ্যমে কি হয়? গ্যাস এক্সচেঞ্জ হয়। খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য যে গ্যাস এক্সচেঞ্জ হয় কোথায়? এই অ্যালভিওলাস, যেটা অ্যালভিওলাস, এটা কিসের মতো? আঙ্গুরের থোকার মতো। আঙ্গুরের থোকার মতো। তারপর হচ্ছে বায়ুথলি, যেখানে কি হয়? গ্যাস এক্সচেঞ্জ হয়। গ্যাস বলতে এখানে কি বোঝাচ্ছি? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। গ্যাস
এক্সচেঞ্জ হয়। ঠিক আছে, তো আমাদের এই অ্যালভিওলাসের সংখ্যা পড়তে হবে, যে ফুসফুসে অ্যালভিওলাসের সংখ্যা কত। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট তথ্য। হ্যাঁ, সমস্যা নাই, আমি পড়ানোর পরে সৃজনশীল থেকে দেখাই দেবো বইয়ে। অ্যালভিওলাসের গঠন খুব ইজি। হ্যাঁ, আচ্ছা দেখ, অ্যালভিওলাসের সংখ্যা পড়তে হবে এমসিকিউর জন্য, প্লাস সিকিউতে তো লিখবাই, সিকিউতে সংখ্যা লিখতে হবে। ঠিক আছে, তো কয়েকটা বয়স আছে আমাদের বইয়ে, যে নবজাতক যারা, নবজাতকের ফুসফুসে অ্যালভিওলাই কত, তারপরে হচ্ছে 8 বছরে কত, এরপর হচ্ছে আমাদের পূর্ণবয়স্ক সুস্থ মানুষের কত, পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের কত। তো এই সংখ্যাগুলো আমাদের পড়তে হবে। ঠিক আছে, দেখো, যে নবজাতক মাত্র আসছে, তার মনে আছে পাকস্থলীর ধারণ ক্ষমতা কত, মাত্র 30 আউন্স বা 1 মিলিলিটার। তার মানে তার পাকস্থলী খুব ছোট, তাই না? তো তার ফুসফুস কি আর বড় হবে? ফুসফুস তো ছোট, তাই না? তাহলে এইখানেও কম, কত, 20 মিলিয়ন অ্যালভিওলাই। আর একজন 8 বছরের শিশুতে এটা যা বাইরে হয় 800 মিলিয়ন। খেয়াল করে একটা, কই 20 মিলিয়ন, কই 800 মিলিয়ন। তাহলে 800 মিলিয়নের তুলনায় 20 মিলিয়ন অনেক কম না? আশা করি বুঝছো বিষয়টা। এরপরে 800 না, 300, দূর কি বলতেছি, মাথা নষ্ট হয়ে গেছে। 300 মিলিয়ন, সরি, 300 মিলিয়ন। 300 তুলনায় 20 অনেক কম না? এরপরে তুমি আস্তে আস্তে যখন বয়স বাড়বে, হ্যাঁ লিখছি, 300 মিলিয়নের তুলনায় 20 অনেক কম না? আচ্ছা, তো যখন আস্তে আস্তে বয়স বাড়বে, তখন কিন্তু আমাদের অ্যালভিওলাসগুলো বাড়বে, তাই না? ফুসফুসটা বড় হবে। এখন আগের বইতে এটা 700 ছিল, মানে পূর্ণবয়স্ক সুস্থ মানুষের আগের বইয়ে 700 লেখা ছিল, 700। বর্তমানে আমাদের নতুন বইয়ে চেঞ্জ করে দিছে হচ্ছে 480। ঠিক আছে, তো তোমরা ওই 700 ওয়ার্ডটাও একটু কষ্ট করে মনে রাখো। যদি কখনো দেখো অপশনে 480 নাই, তখন 700 মিলিয়ন দাগাবা। কথা বুঝছো কিনা? কারণ বইয়ে 700 মিলিয়ন ছিল, প্রশ্ন আসতে পারে আগের প্রশ্ন থেকে। তুমি দেখবা যে আসলে তোমার 480 অপশন আছে কিনা, না থাকলে তুমি কি দেখাবা, 700 দেখাবা। ঠিক আছে, হচ্ছে কাহিনী। আমি বলছিলাম কিন্তু যে অ্যালভিওলাস খুবই পাতলা, পাতলা হওয়ার কারণে এর মধ্যে কি গ্যাস এক্সচেঞ্জটা হইতে পারে। তো আমি আগে অ্যালভিওলাসের চিত্র আঁকবো একটা, এরপরে বাকি পড়াগুলো পড়াবো। ঠিক আছে, আগে অ্যালভিওলাসের চিত্রগুলো আমি আঁকবো, অ্যালভিওলাস দেখতে কেমন, থোকার মতো, যেটা আঙ্গুরের থোকার মতো, এটা তাইকে দেখাইছি অলরেডি। এটা নিয়ে তো প্যারা আর নাই, এটা পারবা। আমি এখন ওই যে এর যে আণবিক গঠন, ওই গঠনটা দেখে। ঠিক আছে, কীভাবে চিত্র আঁকবো আমার এখান থেকে আইডিয়া নাও। প্রথমে মাঝখানে এরকম অংশ দিবা। আচ্ছা, আমি নিচে আঁকি একটু। আজান শেষ হোক, আমি আজান শেষ হইতে তাইকে ফেলবো। ঠিক আছে, কোনো কথা বলতেছি না আর।
তো আমাদের যে কোনো অঙ্গ তুমি যদি আঁকতে যাও এখানে অবশ্যই ব্লাড সাপ্লাই লাগবে। কি লাগবে? ব্লাড সাপ্লাই। তো ব্লাড সাপ্লাই মানে হচ্ছে রক্তনালী, ঠিক আছে? তো যেই সব জায়গায় রক্তনালী প্রবেশ করতে পারে না সেই সব জায়গায় রক্তনালীর ব্রাঞ্চ প্রবেশ করে। এই চুলের মতো সূক্ষ্ম সূক্ষ্ম যে ব্রাঞ্চগুলা এগুলোকে বলা হয় কৈশিক নালী। কি বলে? কৈশিক নালী। কৈশিক মানে হচ্ছে কেশের মতো। কেশ মানে কি? চুল। রক্তনালী যেসব জায়গায় প্রবেশ করতে পারে না, মানে যেসব জায়গা অনেক সূক্ষ্ম সেই সব জায়গায় রক্ত পাঠায় কে? কৈশিক নালী। চতুর্থ অধ্যায়ে পড়তে হবে এটা। আচ্ছা, কৈশিক নালী থাকবে, বোঝা গেল একটা পয়েন্ট। এরপরে এই ফুসফুস কিন্তু আমাদের ক্রমান্বয়ে সংকোচন প্রসারণ হচ্ছে। এই অ্যালভিওলাসও কি গ্যাস বিনিময়ের সময় নড়াচড়া করবে। এই নড়াচড়া করার জন্য আছে ইলাস্টিন তন্তু। ইলাস্টিক মানে কি তোমরা জানো? ইলাস্টিক মানে তো স্থিতিস্থাপক, আর প্লাস্টিক মানে কি, যেটা স্থিতিস্থাপক না। তো এই ইলাস্টিন তন্তু আছে, আর কোলাজেন আছে। কোলাজেন হচ্ছে প্রোটিন, ঠিক আছে? এই ইলাস্টিন তন্তুকে তৈরি করে কোলাজেন। আচ্ছা, এর ভিতরে আরবিসি থাকবে। আরবিসি, ঠিক আছে? এই যে আমি এখানটা মার্ক করবো, এখানে এই যে এইখানে দেখো, এখন যেটা মার্ক করলাম ছোট্ট একটা ভিতরে গোল্লা দিলাম, এটা হচ্ছে আরবিসি, ঠিক আছে? আরবিসি, ওকে। এরপরে ডাব্লিউবিসি থাকবে। জীবাণুকে মারার জন্য কি থাকবে? ডাব্লিউবিসি থাকবে। এরপর তোমরা ম্যাক্রোফেজের নাম শুনছো? এই দুইটা হচ্ছে রক্তনালী। আচ্ছা, কালার দিয়ে দেখাবো? তোমরা তো পরীক্ষায় কালার দিতে পারবা না, এই জন্য আমি সাদা কালার দিয়ে দেখাইছি। এখন বুঝছো? লাল কালার দিস। কালার দিলে তো সুন্দরই তো আমার, কিন্তু তোমরা তো পরীক্ষায় কালার দিতে পারবা না, এই জন্য আর কি দেয়নি। ওকে, দেখো আরবিসি ডাব্লিউবিসি দুই রক্তনালী থাকবে। এরপরে এই ম্যাক্রোফেজের নাম তো সবাই জানো। জীবাণুকে ধ্বংস করার জন্য থাকবে হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ। অ্যালভিওলার ম্যাক্রোফেজ, ঠিক আছে? এরপরে আমাদের থাকবে হচ্ছে সারফেক্টেন্ট ক্ষরণকারী কোষ। সারফেক্টেন্ট মানে কি আমরা বিস্তারিত আলোচনা করবো, এটা নিয়ে অনেক পড়াশোনা আছে, প্যারাকর কিছু নেই। সারফেক্টেন্ট ক্ষরণকারী কোষ, ওকে। এরপর থাকবে হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম। এই স্কোয়ামাস মানে কি বোঝাবো, টেনশন নাই। এপিথেলিয়াম কয়েক ধরনের আছে, 9 10-এ ছিল, পড়ছো কিনা জানি না। কিউবয়েডাল আছে, কলামনার আছে, স্কোয়ামাস আছে, 3 ধরনের এপিথেলিয়াম আছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এটার পার্টগুলো, ঠিক আছে? এখন আমরা দেখবো কোনটা কি এবং কোনটার মিনিং কি। দেখো, তুমি যদি চিত্র আঁকো, চিত্র আঁকার পরে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ কি জানো? চিত্রটা লেবেলিং করা। তুমি যদি চিত্র লেবেলিং না করো ওই চিত্রের কোনো দাম নাই। চিত্র লেবেলিং করার কাছে একটা পয়েন্ট খেয়াল রাখবা, যে তোমার প্রত্যেকটা লেবেলিং যেন এক সোজা হচ্ছে। নাম যখন লেখবা নিচে নিচে লেখবা। অনেকে কি করে, একটা লেখে এই জায়গায়, একটা লেখে এই জায়গায়, একটা লেখে এই জায়গায়, সুন্দর হয় না। নিচে নিচে লেখবা, এই জন্য পেন্সিল দিয়ে একটা দাগ দিয়ে নিবা, দেখার পরে মুছে ফেলবা, এরকম ডট 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 লিখে নিবা, ঠিক আছে? তো দেখো আমি মার্ক করতেছি। এই যে আমাদের লাল কালার অংশ যেটা, এটা হচ্ছে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা। এই যে আমি কিছু লম্বা লম্বা অংশ দিছি, এগুলো হচ্ছে ইলাস্টিন। ইলাস্টিন তন্তু, ঠিক আছে? এই যে এখানে পাতলা একটা আবরণ, পাতলা আবরণ মানে হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম। পড়াবো একটু পরে, টেনশন নাই, আগে নাম মার্কিংগুলো দেখাচ্ছি। স্কোয়ামাস এপিথেলিয়াম। এই যে দেখতেছো এটা হচ্ছে আমাদের ম্যাক্রোফেজ, অ্যালভিওলার ম্যাক্রোফেজ। শুধু ম্যাক্রোফেজ লিখলেও সমস্যা নাই। আচ্ছা, এই যে এটা দেখতেছো এটা হচ্ছে আমাদের ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা, আচ্ছা এটা না, সরি, শ্বেত রক্তকণিকার ভিতরেরটা। শ্বেত রক্তকণিকা কেমনে বুঝবো আমি দেখাচ্ছি। শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে, আর লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস থাকে না। এই যে কালো কালার যেটা না, নিউক্লিয়াস। আবার বলতেছি, লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্য হচ্ছে এটাতে নিউক্লিয়াস নাই, আর শ্বেত রক্তকণিকার বৈশিষ্ট্য কি, নিউক্লিয়াস থাকবে, ঠিক আছে? তো এটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা, এইটা হচ্ছে আমাদের সেই কৌশিক নালী, যেটা কি রক্ত নিয়ে আসে। রক্তনালী আসতে না পারলে সেখানে কাকে পাঠায়? কৈশিক নালীকে পাঠায়, ঠিক আছে? এটা গেল এখানে। এখন দেখবো আমরা এই যে এখানে একটা বড় কোষ আছে, খেয়াল করো। এই বড় কোষটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সারফেক্টেন্ট ক্ষরণকারী কোষ। সারফেক্টেন্ট ক্ষরণকারী কোষ,
ঠিক আছে, এগুলো তো আর কিছু বাকি আছে আমাদের? না, সবগুলো দেখছি আমরা, তাই না? 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 7, হ্যাঁ, এই 7টা পয়েন্ট তোমার লিখতে হবে। নিচে লিখতে হবে চিত্র অ্যালভিওলাস, চিত্র অ্যালভিওলাস। তাহলে তোমার এটার জন্য এটা লিখলে 3 মার্ক কমন। এখন তোমার ভিতরে বর্ণনাগুলো জানতে হবে যে কোনটার মানে কি। ঠিক আছে, খুবই ইজি। দেখো আমি লাস্টের দিকে আসতেছি। স্কোয়ামাস, স্কোয়ামাসের বাংলা হচ্ছে আইসাকার। আমাদের মেডিকেল এইগুলা কন্টিনিউয়াসলি পড়তে হয়, প্রচুর পড়তে হয় এগুলা। কোনটার লাইনিং এপিথেলিয়াম কি, মানে কোনটার আবরণ কেমন, কয়েকদিন আগে আমার বাবাকে জিজ্ঞেস করছে আমাকে, আমার বলতে হয়েছে কোনটা কি। তো এই লাইনিং এপিথেলিয়াম, এপিথেলিয়াম যেটা, এটা কয়েক ধরনের হয়। একটা আছে হচ্ছে আমাদের কিউবয়েডাল। কিউবয়েডাল মানে কি এরকম কিউব কিউব থাকে, কিউব কিউব। তারপর কি একটা আছে হচ্ছে তো কলামনার, এটাই কলামের মতো এরকম লম্বা লম্বা, মানে প্রাচীরগুলা। মনে আছে আমাদের ফুল কেমন দেখছিলাম, পাকস্থলী দেখছিলাম এই টাইপের। আর একটা থাকে হচ্ছে স্কোয়ামাস। স্কোয়াশ মানে পাতলা, এরকম এরকম পাতলা থাকবে, পাতলা থাকবে আইসের মতো পাতলা। ঠিক আছে, পাতলা থাকবে। পাতলা থাকবে কি, এখানের মধ্যে দিয়ে আদান প্রদান সহজ। ফুসফুসে এটা থাকবে, স্কোয়ামাস থাকবে, পাতলা এপিথেলিয়াম। ঠিক আছে, গেল। এরপর আমরা দেখি অ্যালভিওলার ম্যাক্রোফেস। অ্যালভিওলার ম্যাক্রোফেস মানে কি, ফুসফুসে যেই সব জীবাণু তোমার ভিতরে ঢুকবে, এই জীবাণুগুলোকে ধ্বংস করার জন্য অ্যালভিওলার ম্যাক্রোফেস। ওকে, এটা তো ক্লিয়ার, না যাবে না। ওকে, আমাদের যেমন ওই যে চক্রিতে ছিল কাফার কোষ, এটা নোট, এটা এক্সট্রা কোনো নাম নাই, এর নামই হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেস। ওইটা যেমন কাফার কোষ নাম ছিল, এটা কোনো নাম নাই। আচ্ছা, আরবিসি ডাব্লিউবিসি, ডাব্লিউবিসি কেন থাকবে? শ্বেত রক্তকণিকা এটাই তো ম্যাক্রোফেসটা তৈরি করবে, ঠিক না? শ্বেত রক্তকণিকা এটাই তো আমাদের ম্যাক্রোফেসটা তৈরি করবে। ম্যাক্রোফেস তো আকাশ থেকে আসবে না। আমরা জানি শ্বেত রক্তকণিকার যে মনোসাইট আছে, এই মনোসাইট থেকে কি ম্যাক্রোফেসটা তৈরি হয়, তাই না? মনোসাইট ছোট, ম্যাক্রোফেস বড়। ওকে, আরবিসি রক্তকণিকা থাকবে, ব্লাড সাপ্লাই দরকার আছে না? আচ্ছা, ইলাস্টিন তন্তু এটাকে সংকোচন প্রসারণে সাহায্য করবে। ইলাস্টিন তন্তু এটাকে সংকোচন প্রসারণে সাহায্য করবে। আর কৈশিকটাই তো বললাম, যেসব জায়গায় রক্ত আসতে পারে না, সেই সব জায়গায় রক্তকে আদান প্রদান করার জন্য কি করে, কৈশিক নালী আসে। আচ্ছা, এখন আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে ওই যে সারফেক্টেন্ট ক্ষরণকারী কোষ। এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ পড়া, সারফেক্টেন্ট ক্ষরণকারী কোষ। ওকে, এখন খেয়াল করো, আমাদের যে অ্যালভিওলাসের প্রাচীর, এখানে কিছু কোষ থাকে, নাম হচ্ছে সেপ্টাল কোষ। অ্যালভিওলাসের প্রাচীরে কিছু কোষ থাকে, নাম কি? সেপ্টাল সেল। এই সেপ্টাল সেলগুলো থেকে এই সারফেক্টেন্টটা ক্ষরণ হয়। সারফেক্টেন্ট কি? তোমরা তো ডিটারজেন্ট চিনো, সারফেক্সেল চিনো, নামে নামে কিন্তু অনেকটাই মিলে, তাই না? সারফেক্টেন্ট, সারফেক্সেল। তো এই সারফেক্টেন্ট কিন্তু ওই ডিটারজেন্ট টাইপেরই, সারফেক্টেন্ট, FSCTNT, ডিটারজেন্ট টাইপেরই। কিভাবে আমি একটু পরে বলতেছি, আগে বুঝি এই সারফেক্টেন্ট জিনিসটা কি। এই সারফেক্টেন্ট হচ্ছে একটা ফসফোলিপিড। সারফেক্টেন্ট হচ্ছে একটা ফসফোলিপিড। এরকম ফসফোলিপিড আমরা আগেও পড়ছি। কোথায় পড়ছি? উদ্ভিদ সাহিত্যের মধ্যে পড়ছি। লেসিথিন একটা ফসফোলিপিড, মনে আছে? লেসিথিন একটা ফসফোলিপিড ছিল। আচ্ছা, তো এই সারফেক্টেন্টটা কি? ফসফোলিপিড। তার মানে বোঝা গেল লিপিড জাতীয়, স্নেহ জাতীয়। এটা কি জাতীয়? স্নেহ জাতীয়। ওকে, এর একটা এক্সট্রা নাম আছে, এর নাম হচ্ছে ডাইপাল মিটোইল, ডাইপাল মিটোইল লেসিথিন। দেখো তো মিলে কিনা, যেটা পড়ছিলাম মিলে কিনা দেখো। লেসিথিন একটা ফসফোলিপিড, আর এই সারফেক্টেন্ট একটা ফসফোলিপিড। তাহলে এটা একটা কি জাতীয়? লেসিথিন জাতীয়। কেমন লেসিথিন? ডাইপাল মিটোইল, ডাই মানে দুই, এটা হচ্ছে রাসায়নিক সংকেত। এটা রাসায়নিক সংকেত, এটা তার বংশের নাম। আমরা বলি না খান বংশ, সরকার বংশ, এরকম বংশ হচ্ছে তার লেসিথিন, আর তার রাসায়নিক সংকেত হচ্ছে ডাইপাল মিটোইল। সেটা লেসিথিন জাতীয় ফসফোলিপিড, যার নাম হচ্ছে সারফেক্টেন্ট। আশা করি বেশিটা ক্লিয়ার হয়েছে এটা। আচ্ছা, তো এটা কি করে? এটা হচ্ছে আমাদের ডিটারজেন্ট টাইপের, এবং এর কাজ হচ্ছে পৃষ্ঠটান হ্রাস করা। পৃষ্ঠটান সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া নেই আমি জানি, কারণ তোমরা সপ্তম অধ্যায়ে পড়ো নাই। আমি একদম যতটা সম্ভব সহজ করে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? ডিটারজেন্টটা কি করে? পৃষ্ঠটান হ্রাস করে, পৃষ্ঠটান হ্রাস করে। আচ্ছা, এটা মানে কি? মাঝে মাঝে আমাদের যেই জামা কাপড় আছে কুচকায়া যায়, জামা কাপড় কুচকায়া যায়, খেয়াল করছো কিনা?
এটাকে পরে আমরা আয়রন করে ঠিক করি। কোচকানো জামা কাপড় আমরা আয়রন দিয়ে ঠিক করি। তাহলে হচ্ছে কী হতে পারে, চুপসে যেতে পারে। মনে করো এই হচ্ছে আমাদের অ্যালভিওলাসের থলি, আঙ্গুরের থোকার মতো, এইটা চুপসে এরকম হয়ে গেল, এরকম হয়ে গেল, তাহলে পৃষ্ঠটা টান টান হয়ে গেল না? এর যে চারপাশে পৃষ্ঠ, এই যে চারপাশে পৃষ্ঠ অনেক পাতলা না, স্কোয়ামাস এপিথেলিয়াম অনেক পাতলা, তো এটা চাইলেই কি এটা এরকম ছোট হয়ে যেতে পারে। এত ছোট হয়ে গেলে তুমি এইখানে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিনিময় হবে এত অল্প জায়গায়? হবে না, তো বড় হইতে হবে। এই যে পৃষ্ঠটা চুপসে যাওয়া, এটাকে বলা হয় পৃষ্ঠটান। পৃষ্ঠটা চুপসে গেলে আমাদের নিঃশ্বাস নিতে, আমাদের প্রশ্বাস নিতে কষ্ট হবে। পৃষ্ঠটা যদি চুপসে যায় আমাদের প্রশ্বাস নিতে পারবো না আমরা। এই পৃষ্ঠটানটা কমায়, মানে চুপসে যাওয়া থেকে রক্ষা করে কে? এই ডিটারজেন্ট সারফেক্ট্যান্ট। ঠিক আছে, যদি সারফেক্ট্যান্ট না থাকে এটা মানুষ কি শ্বাস নিতে পারবে, প্রশ্বাস নিতে পারবে? পারবে না। সারফেক্ট্যান্ট ছাড়া প্রশ্বাস নেওয়া সম্ভব না। তার মানে যখন থেকে সারফেক্ট্যান্ট ক্ষরণ শুরু হবে তখন থেকে সে মানুষ। কথাটা খেয়াল করে, কিন্তু মাত্র কি বললাম যে সারফেক্ট্যান্ট ছাড়া চুপসায় যাবে, আর কি আমরা প্রশ্বাস নিতে পারবো না। যখন থেকে আমরা প্রশ্বাস নিতে পারবো তখন থেকে মানুষ, যখন থেকে সারফেক্ট্যান্ট ক্ষরণ হবে তখন থেকে আমরা মানুষ। এই সারফেক্ট্যান্ট ক্ষরণ সম্পর্কে পড়তে হবে। সারফেক্ট্যান্ট কথা আসতেছে না তো? যেটা বলতেছিলাম, পৃষ্ঠটানের বেসিকটা কি বুঝছো নাকি এই কথা শোনো নাই? বলো তো সবাই, পৃষ্ঠটানের বেসিকটা বুঝছো? তো যেটা বলতেছিলাম যে এই যে আমাদের আঙ্গুরের থোকার মতো অ্যালভিওলাসের প্রাচীরটা খুবই পাতলা না, স্কোয়ামাস এপিথেলিয়াম খুবই পাতলা, এটা চুপসায় যেতে পারে। শীতের দিনে যেমন আমাদের চামড়া চুপসায় যায়, এরকম চুপসা যেতে পারে। কাপড় যেমন কুচকায় যায়, এরকম চুপসা যেতে পারে। এই চুপসানো থেকে রক্ষা করে হচ্ছে এই ডিটারজেন্ট। কি করে? এই পৃষ্ঠ টানটা কমায়। মানে সে যে চুপসায় যাচ্ছে এটাকে বলা হয় পৃষ্ঠের টান। ওকে, এই টানটা কমায় কি? ডিটারজেন্ট। তো দেখো, যদি পৃষ্ঠ টানটা না কমায় এটা চুপসানো থেকে রক্ষা পাবে না, যার কারণে আমরা প্রশ্বাস নিতে পারবো না। তাহলে যখন থেকে ডিটারজেন্ট ক্ষরণ হবে তখন থেকে আমরা প্রশ্বাস নিতে পারবো, তখন থেকে আমরা মানুষ। বিষয়টা খেয়াল করো, যখন থেকে পৃষ্ঠটান কমবে তখন থেকে আমরা প্রশ্বাস নিতে পারবো। পৃষ্ঠটান কখন কমবে? যখন ডিটারজেন্ট ক্ষরণ হবে। তার মানে যখন থেকে ডিটারজেন্ট ক্ষরণ হবে বা সারফেক্টেন্ট ক্ষরণ হবে তখন থেকে আমরা মানুষ। এই জন্য আমাদের বলা হয় এই যে 23 সপ্তাহ, দুইটা সপ্তাহ আছে বইয়ে, একটা হচ্ছে 23 সপ্তাহ আর একটা হচ্ছে 24 সপ্তাহ। তো 23 সপ্তাহ বয়সে মানুষের সর্বপ্রথম সারফেক্টেন্ট ক্ষরণ হয়। কথাটা খেয়াল করো, 23 সপ্তাহ বয়স্ক ভ্রূণে সর্বপ্রথম সারফেক্টেন্ট ক্ষরণ হয়, সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়। এখন কি বলছে বইয়ে, এই জন্য 24 সপ্তাহের আগে মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের গণনা করা হয় না। 24 সপ্তাহের আগে, এটা আমি বেসিকটা ক্লিয়ার করবো, টেনশন নেই। 24 সপ্তাহের আগে মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের গণনা করা হয় না, যার কারণে এই পর্যন্ত গর্ভপাত বা অ্যাবর্শনের অনুপাত দেওয়া হয়, অনুপাত বলে অনুমতি দেওয়া হয়। ঠিক আছে, তো গর্ভপাত মানে কি? যে বাচ্চাকে যে মেরে ফেলে পেটের ভিতরে, এটি। তো অ্যাবর্শনের অনুমতিটাই 24 সপ্তাহের আগে পর্যন্ত দেওয়া হয়। 24 সপ্তাহ হয়ে গেলে এরপরে কিন্তু আর দেওয়া হবে না। তো দেখো এখানে 23-এর সাথে 24-এর কি সম্পর্ক। মনে করো এখন 23 সপ্তাহ চলতেছে, 23 সপ্তাহে 7টা দিন, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, এরকমভাবে শুক্রবার পর্যন্ত তো আমাদের 23 সপ্তাহ, তাই না? 23 সপ্তাহ রানিং। এখন শনিবার আসলে পরে কি হবে? এটা 24 সপ্তাহ হবে। শনিবার আসলে ওটা কি 24তম সপ্তাহ। এই শুক্রবার পর্যন্ত আমাদের কি 23 সপ্তাহে মানে হচ্ছে সারফেক্টেন্ট করার সময়। কারো হয়তো বা শনিবারে শুরু হবে, কারো হয়তো বা শুক্রবারে শুরু হবে, কিন্তু এটা শিওর যে 23-এরই কোনো একটা সময় শুরু হবে। এই জন্য কি বলছে যে 24 সপ্তাহের আগে মানব ভ্রূণের মানে স্বাধীন অস্তিত্ব দেওয়া হয় না। 24 সপ্তাহ হওয়া মানে কি সবারই শুরু হয়ে গেছে। কারো হয়তো বা শনিবারে শুরু হয়েছে, কারো হয়তো শুক্রবার শুরু হয়েছে, কিন্তু সবারই কি শুরু হয়েছে এই সারফেক্টেন্ট ক্ষরণ।
সারফেক্টেন্ট ক্ষরণ। কথা বুঝছো কিনা? এই জন্য 24 সপ্তাহের আগে মানব ভ্রূণের দেওয়া হয় না। 24 সপ্তাহ থেকে সে কি মানব ভ্রূণ, 24 সপ্তাহ থেকে সে কি মানুষ, একদম শিওরলি মানুষ। ঠিক আছে, তা কি আর এখন যদি তুমি গর্ভপাত কেউ যদি গর্ভপাত করতে চায় তাহলে এটা মার্ডার, কারণ সে মানুষ মারছে। ঠিক আছে, 24 সপ্তাহের আগে করলে সমস্যা নাই। ক্লিয়ার? এখন আমি এখন বই থেকে এই পড়াটা দেখাই দিই তোমাদের সৃজনশীলে কি কি লাগবে। ঠিক আছে, তো আমাদের অ্যালভিওলাস, প্রথমেই অ্যালভিওলাসের কয়েকটা বর্ণনা লাগবা, যে অ্যালভিওলাস ফুসফুসের কার্যকরী একক। এটা হচ্ছে আঙুরের থোকার মতো বায়ু, থলি ও গ্যাস বিনিময়ের তল। মৃত বলতে পুরোটাই তো মায়ের থেকে চলতেছে, তাকে স্বাধীনভাবে একটা মানুষ বলা যাবে 24-এর আগে। পুরোটাই মায়ের ভিতরে চলতেছে, মায়ের মাধ্যমে সে খাবার দাবার করতেছে, মায়ের মাধ্যমে সে কি এই জীবন চলতেছে আর কি, এই আর কি কথা। ওকে, এরপর তুমি তাহলে সংখ্যাগুলো লিখতে পারো, সংখ্যা না লিখলেও সমস্যা নেই, পুরুত্বটা অবশ্যই লিখতে হবে। এই অ্যালভিওলাসের ব্যাস কত, পুরুত্ব কত, এটা মাস্ট। আমি পড়াই নাই, খাতার মধ্যে দেখাই নাই, তোমরা পড়ে নিবা, ইজি, খুবই খুবই পাতলা। দুইটাই 0.2, একটা মিলিমিটার, একটা মাইক্রোমিটার। ঠিক আছে, আচ্ছা। তা এখন এই যে অ্যালভিওলাসের প্রাচীরে ফ্যাগোসাইটিক অ্যালভিওলার ম্যাক্রোফেজ ধারণ করে, আমি কিন্তু সৃজনশীলের জন্য কি কি লাগবা দেখা দিচ্ছি, কিন্তু খেয়াল করো ভালো মতো। আচ্ছা, এরপর দেখো অ্যালভিওলাসের প্রাচীর, সেপ্টাল কোষ, এগুলো লিখতে হবে। সারফেক্টেন্ট মাস্ট বি লিখতে হবে, এগুলো লিখতে হবে মাস্ট। সান না করছে কি না করছে, গুরুত্ব লিখতে না করছে কেন, লিখলে কি সমস্যা তোমার? এইটা আরো গুরুত্বপূর্ণ ইনফরমেশন, লিখলে আরো খুশি হবে। আচ্ছা দেখো, সারফেস টেনশন হ্রাস করে, অ্যালভিওলাসকে চুপসে যাওয়াতে রক্ষা করে। ওকে, আচ্ছা। এরপর এই 23 সপ্তাহের কথা লাগবে, 24 সপ্তাহে আগে এই যে গর্ভপাতের বিষয় এটা, আর চিত্র তো এটি, চিত্র রাখিয়ে দিচ্ছে এটি। ঠিক আছে, এ হচ্ছে আমাদের কথা। আর এগুলো তো আমাদের পড়াইছি, সামারিটা রিডিং দিয়ে নিবা, এই সামারিটা তোমাদের পড়া রেডি। আমি পরে প্রশ্ন করবো এখান থেকে, প্রশ্ন কিনা তোমরা। ঠিক আছে, আজকে পড়া এই পর্যন্ত। ওকে।